বাংলা নিউজ ক্যাফের সকল দর্শকদের নমস্কার। আমি দীপান্বিতা এবং আজকে যে প্রসঙ্গে আমরা আলোচনা করব বা যে প্রসঙ্গ নিয়ে জানব, ভারতীয় জনতা পার্টির ইতিমধ্যেই পরিবর্তন রথযাত্রা বা পরিবর্তন সভা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এবং গোটা শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রচুর পরিবর্তন সভা হবে, কিভাবে হবে না হবে সেই বিষয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির নেতা এবং দীর্ঘদিনের আরএসএস স্বয়ংসেবক বা আরএসএস কর্মী, আরএসএসের স্বয়ংসেবক গোপাল সরকার। গোপালবাবু, ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে 1 তারিখ থেকে বিভিন্ন জায়গায় পরিবর্তন সভা শুরু হয়ে গেছে এবং গোটা রাজ্য জুড়ে ছোট বড় মিলিয়ে অনেকগুলো পরিবর্তন সভা হবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? নমস্কার। আজকে মার্চের 1 তারিখ, 1 মার্চ। আজকে পরিবর্তন যাত্রা বাংলায় 9টি জায়গা থেকে শুরু হয়েছে। আমরা টোটাল পশ্চিমবঙ্গকে 10টা ভাগে বিভক্ত করেছি। 9টা ভাগের পরিবর্তন যাত্রা আজকে শুরু হচ্ছে। সেখানে কেন্দ্রীয় নেতারা আসছেন উদ্বোধন করার জন্য। উৎসাহের সঙ্গে বিজেপির সঙ্গে আপামর জনসাধারণ আছেন, কেননা এই 15 বছরের যে টিএমসি সরকারের আমরা পরিবর্তন করতে চাই। মমতা ব্যানার্জিকে সরকার থেকে বিদায় জানাতে চাই, টিএমসি মুক্ত বাংলা করতে চাই। আরেকটি পার্ট যেটা কলকাতা মহানগরের, এই মহানগরের মধ্যে 29টা বিধানসভা আছে। এই 29টা বিধানসভায় আলাদা আলাদা করে কিন্তু পরিবর্তন যাত্রা আমরা শুরু করব আগামী 5 তারিখ থেকে। তো এই যে পরিবর্তন যাত্রাকে মানুষ স্বাগত জানাচ্ছেন, রাস্তার দুপাশে মানুষ অপেক্ষা করছেন। ইতিমধ্যেই বিভিন্ন জনসভায় হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হতে শুরু করে দিয়েছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। খুব উৎসাহের সঙ্গে আমরা এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে স্বাধীনতার পরে 25 বছর এখানে কংগ্রেস রাজত্ব করেছেন, পরবর্তী সময় 34 বছর এখানে সিপিএমরা ছিলেন, পরবর্তী সময় 15 বছর এখানে টিএমসি আছেন। বিজেপি সারা রাজ্যে 21টা জায়গাতে আমাদের সরকার চলছে, এনডিএ সরকার চলছে, কিন্তু বাংলার মানুষের আশীর্বাদ আমরা এখনো পাইনি। কিন্তু এবার এই 2026-এর যে নির্বাচন আসছে, এই সাধারণ নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত, এটা মানুষের সারাতেই বোঝা গেছে। তার জন্যই এই পরিবর্তন, আর এই পরিবর্তনের উদ্দেশ্যে আপামর জনসাধারণকে আহ্বান জানাবার জন্যই পরিবর্তন যাত্রা আজ থেকে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট মানে যতগুলো বিধানসভা কেন্দ্র আছে, আমরা যদি কলকাতায় ধরি, কলকাতায় যতগুলো বিধানসভা কেন্দ্র আছে ছোট ছোট করে সেখানে হবে। এবং আমরা বরানগরে আছি, বরানগরে বসে আপনি ইন্টারভিউ দিচ্ছেন। বরানগরে ঠিক কী পরিকল্পনা আছে, মানে এই বরানগর বিধানসভা কেন্দ্রে এই যে পরিবর্তন সভা সেটা কিভাবে আয়োজিত করা হবে? বরানগরটা কলকাতা মহানগরের মধ্যে পড়ছে। এখানে 5 তারিখে এখানে 29টা বিধানসভার জন্যই রথযাত্রা সূচনা শুরু করবেন। আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন। দুপুরের পরে এই রথ আমরা বরানগরের 113 বরানগর বিধানসভার পরিবর্তন যাত্রার রথ এসে সিথির মোড়ে পৌঁছবে। সেখান থেকে আমরা এটাকে উৎসাহের সঙ্গে আমরা স্বাগত জানাবো। একটা র্যালি, বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই পরিবর্তন যাত্রাকে আমরা নিয়ে টপিন রোড মোড়েতে আমরা একটা জনসভা করব, সূচনার জনসভা। সেখানেও আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব অবশ্যই থাকবেন এবং সেই দিন এইভাবেই আমরা 5 তারিখে এই রথের বা পরিবর্তন যাত্রার কাজটা হবে। 6 তারিখে আমাদের আলমবাজারে একটা মন্দির থেকে পুজো দেওয়ার পর আমাদের যে রুট আছে, সেই রুট অনুযায়ী এই বরানগরের 4টি মণ্ডল আমাদের আছে। এখানে 252টি আমাদের বুথ আছে। আমরা চেষ্টা করব অধিকাংশ বুথের ওপর দিয়েই এই রথ পরিবর্তন যাত্রাটাকে পরিচালনা করবার জন্য। মানুষের কাছে যাবেন আমরা এই পরিবর্তন যাত্রা সম্পর্কে, কেন পরিবর্তন আমরা চাইছি, বরানগরেও কেন পরিবর্তন চাইছি, বাংলায় কেন পরিবর্তন চাইছি। যেভাবে ভারতবর্ষ এগিয়ে চলছে, বাংলা পিছিয়ে যাচ্ছে অন্য রাজ্যের তুলনায়। বাংলা আজকে মহাসমুদ্রে, অতল সমুদ্রে ডুবে যাচ্ছে। এই অতল সমুদ্র থেকে বাংলাকে তুলে আনবার জন্য মানুষের কাছে আমাদের কিছু কথা বলার আছে, মানুষের বেশ কিছু কথা আমাদের শোনার আছে। তাই এই পরিবর্তন যাত্রাকে স্বাগত জানাবে আপামর জনসাধারণ, কেননা জনগণই হচ্ছে প্রকৃত জনার্দন। গোপালবাবু, এই বরানগরকে নিয়ে যদি আমরা কথা বলি, বরানগরে ইতিমধ্যেই মোটামুটি যারা
প্রার্থী লিস্টে আছে বা যারা প্রার্থী হতে চাইছে, এই বিধানসভা থেকে লড়াই করতে চাইছে, এখানে অনেকগুলো সম্ভাব্য মুখ আছে। সেখানে সজল ঘোষ আছে এবং সবথেকে বড় কথা আপনিও আছেন। দীর্ঘদিন আপনি বরানগর নিয়ে কাজ করেছেন, আপনি বরানগরের বাসিন্দা, বরানগরের ভূমিপুত্র, আপনার জন্ম কর্ম সবই এখানে। বিষয়টা হচ্ছে যে আপনি আছেন, সজল ঘোষ আছে এবং আপনাদের দুজনকেই একই মঞ্চে দেখা গেছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে। কি বলবেন? না, আমি ঠিক বিষয়টা আপনাকে কিভাবে বোঝাবো। এটা ভারতীয় জনতা পার্টি। আমি প্রায় 42 সাল অতিক্রান্ত হলো পার্টিতে। আমি পার্টির নীতি নিষ্ঠ, পার্টির যা আদেশ উদ্দেশ্য সেটাই করছি। বরানগরের মানুষের কাছে আমি রিলের মাধ্যমে বরানগরের যে কাজগুলো হয়নি বিগত বিধানসভায় বর্তমান যিনি জিতে আছেন, তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি রাখতে পারেননি। বরানগর শুকিয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে। এখানে পানীয় জলের অভাব চলছে, এখানে নিকাশি ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এখানে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, বাতাসে জ্বলছে। তো এরকম একটা অবস্থায় মানুষের কাছে ভাত নেই, যুবকদের কাছে চাকরি নেই। এই অবস্থাতে আমাদের আন্দোলনের কাজ চলছে এবং যারা বিভিন্ন মণ্ডলের বিভিন্ন শক্তি কেন্দ্র থেকে যারা প্রোগ্রাম করছেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। কোনো জায়গায় হয়তো আমি যাচ্ছি, কোনো জায়গায় সজলবাবু যাচ্ছেন, আবার আমরা একসাথেও করছি। আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তিগতভাবে নেই। কারা প্রার্থী হবেন, কারা প্রার্থী হওয়ার দাবি করেছেন, সেটা পার্টির কাছে করেছেন, সেটা পার্টির আভ্যন্তরীণ ব্যাপার। এখানে যিনি প্রার্থী হোক না কেন, আমাদের আমরা একটা জায়গায় একত্রিত হয়েছি সকলে মিলে যে যখন মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব হয়েছে নন্দীগ্রাম থেকে, তো আমাদের বরানগরের যিনি এখন বিধায়িকা আছেন, যিনি উপনির্বাচনে জিতেছিলেন, অভিনেত্রীকে আমরা হারাতেই পারবো। আমরা সকলে মিলে অভিনেত্রীকে হারিয়ে দিতে পারবো, এটা কোনো সন্দেহ নেই। কেননা বরানগরে উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন কোনো প্রতিশ্রুতি রাখতে পারেন না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃত্বরা আছেন, রাজ্য নেতৃত্বরা আছেন এবং যে যেখানে আছেন, শুধু সজলবাবু আর আমি নয়, আমাদের অনেক সিনিয়র লিডারও একসাথে থাকছে। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কোনো একটা জায়গায় বা কোনো একটা বিষয়ের উপরে আমাদের একটা মত পার্থক্য থাকতেই পারে, এটা গণতান্ত্রিক পার্টিতে থাকে, কিন্তু মনোগতভাবে আমাদের কোনো অমিল নেই। যিনি প্রার্থী হবেন পুরো টিম আমরা ঝাঁপিয়ে পড়বো। প্রার্থী কে হবেন সেটা রাজ্য কমিটি ঠিক করবে, কেন্দ্রীয় কমিটি ঠিক করবে, আমাদের যে সংসদীয় দল আছে সেই দল ঠিক করবে। এই ব্যাপারে আমরা নিশ্চিত যে সজলবাবু একজন কার্যকর্তা, উনি এসছেন আমাদের দলে, আমরা স্বাগত জানিয়েছি। উনি পার্টির মুখপাত্র আছেন, উনি ভালো বলতে পারেন, ইয়াং ছেলে আছেন, ঝাঁপিয়ে পড়তে পারেন, এ ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু আমরা একত্রে একসঙ্গে বন্ধুত্বপূর্ণভাবেই আমরা কাজটা করছি। আমাদের উদ্দেশ্য টিএমসিকে আমাদের হারাতে চলেছি। আমরা অভিনেত্রীকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, কেন এই অভিনেত্রী একবার হেরেছেন, বিজেপির কাছেই হেরেছেন, বিজেপির কাছে বাঁকুড়ার মানুষ হেরেছেন, বাংলার মানুষ তাকে গ্রহণ করেনি। শহরে একটা উপনির্বাচনের মধ্য দিয়ে উনি জিতে এসেছেন, সামান্য ভোটে জিতেছিলেন। সেই সময় আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল, সেইগুলোকে আমরা ফাঁক ফোকর দিয়ে দেখেছি। আমাদের সে সময় সমস্ত বুথেও হয়তো লোক বসাতে পারিনি, কিন্তু এখন বরানগরের প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা অলিতে, প্রত্যেকটা গলিতে বিজেপি আছে। আমাদের ঐক্যবদ্ধতাই প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি সারা পশ্চিমবঙ্গে আছে, বাংলাতেও আছে, বরানগরেও আছে। এই তো আমাদের দেয়াল ওরা মুছে দিচ্ছে, ভয় পাচ্ছে। দেয়াল মুছে দিয়ে কখনো জেতা যায় না। আমরা সিপিএম এর সময় যখন সিপিএম হেরে যায় দেখেছিলাম 12 লক্ষের উপর লোক কিন্তু ব্রিগেডে এসেছিল এবং সমস্ত জায়গায় অষ্টম বামফ্রন্ট সরকার, বিরাট একটা ধ্বনি, প্রতিধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠত। কিন্তু মানুষ তো সিদ্ধান্ত নিয়েছিল, পরিবর্তন হয়েছে। এবারও কিন্তু মানুষ পরিবর্তন করছে। এখন শুধু লড়াইটা ভাতের নয়, এখন শুধু লড়াইটা কিন্তু শিক্ষা বা স্বাস্থ্যের শুধু একার নয়। লড়াইটা যেমন ভাতের, লড়াইটা যেমন শিক্ষার, লড়াইটা যেমন স্বাস্থ্যের, তেমনি লড়াইটা জাতেরও আছে। কারণ বাংলাদেশের লোকরা এখানে এসে পশ্চিমবঙ্গকে দখল করে নিচ্ছে, এখানকার রাজ্য সরকার তাদেরকে মদত দিচ্ছে। এই অবস্থাতে দাঁড়িয়ে যে লড়াই আমরা বরানগরে শুরু করেছি, যে বরানগরের একদিন জ্যোতিবাবু পর্যন্ত হেরে বাড়ি চলে গিয়েছিলেন, এবারও সায়ন্তিকাকে টিএমসি মুক্ত বরানগর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে। গোপালবাবু, আপনারা বললেন যে ঐক্যবদ্ধভাবে কার বিরুদ্ধে লড়াই করছেন, না তৃণমূল কংগ্রেস এবং সায়ন্তিকা যিনি তৃণমূলের বিধায়িকা তার বিরুদ্ধে, কারণ তিনি কোনো কাজ করেনি। ইতিমধ্যেই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় পাড়া বৈঠক করছেন এবং যারা বাসিন্দা, পাড়ার যারা বাসিন্দা তাদের সাথে 1:1 ইন্টারাক্ট করছেন, তাদের সমস্যা শুনছেন এবং সমাধানও করছেন। এবং তিনি বিভিন্ন জায়গায় তার এমপি ল্যাডের টাকা থেকে কোথাও স্ট্রিট লাইট করে দেবেন বলছেন, কোথাও পার্কে গার্ডেনিং করে দেবেন, কোথাও জগলস পার্ক বানিয়ে দেবেন। এই ধরনের বিভিন্ন কাজ তিনি ইতিমধ্যেই করে দেবেন। প্রতিশ্রুতি তো আগেও দিয়েছিলেন, এখনও তিনি পাড়া বৈঠক করছেন এবং এই ধরনের কথা বলছেন। তার সঙ্গে আমি একটু জুড়ে দিই,
অনেক বরিষ্ঠ এক নেতা, তিনি অধ্যাপকও ছিলেন, সৌগত রায়। তিনি বলছেন সায়ন্তিকার উদ্দেশ্যে যে তোমাকে তো দেখতে খুব সুন্দর, তুমি খুব সুন্দরী, তুমি এমনি বরানগরে জিতে যাবেন। এই যে বিষয়গুলো কি বলবেন? না, এখানে তো দেখুন রাজ্যটা চলছে 15 বছর ধরে। এখানে ওনাদের নেত্রী ডবল ডবল চাকরি দিচ্ছেন, প্রতিবারই এই কথা ছিল, কিন্তু মানুষ এটা বুঝেছে এটা ভ্রান্ত। এখন উনি পাড়া বৈঠক করে মানুষের কাছ থেকে তাদের সমস্যার কথা লিখে নিচ্ছেন, এটাই তো তার সবচেয়ে বড় পরাজয়। এখানে সিপিএম কিছু করতে পারেনি, মিউনিসিপ্যালিটি ওনাদের, সরকার ওনাদের। এখন মানুষ কোথায় ওনাদেরকে আশীর্বাদ করবেন তা না, মানুষের অসুবিধা, অর্থাৎ মানুষের অসুবিধার সঙ্গে ওরা এতদিন জড়িত ছিল না, মানুষের সঙ্গে ছিল না, এখন পাড়া বৈঠক করছে। পাড়া বৈঠক করার ফলে মানুষ সেখানে অনেক প্রশ্ন করছেন, সেখানে ওদের ওদের কার্যকর্তারা বা অন্যান্য যারা বেশ কিছু মাফিয়া তারা বক্তাকে থামিয়ে দিচ্ছে, চাপিয়ে দিচ্ছে। এই তো আমার পাড়াতে যেখানে সামান্য বৃষ্টি হলে জমে যায়, জল জমে যায়, সাহিত্যিকার যেখানে অফিস, সেই অফিসের পাড়াতেও তার জল জমে যায়। তিনি যেখানে থাকেন উনি 9তলার উপরে থাকেন, উনি বুঝতে পারছেন না যে এই জলে 1তলা না 2তলা ডুবে আছে, ওনাকে তো নামতে হয় না। উনি অভিনেত্রী, উনি জনমানুষের সঙ্গে নয়, উনি রাজনীতিবিদ নয়। তো উনি পাড়া বৈঠক করছেন, লোক আসছেন এবং বৈঠকের পরে মানুষের যে সমস্যা, সেই সমস্যা তিমিরেই থেকে যাচ্ছে। হ্যাঁ, এখানকার যিনি সাংসদ তিনি অধ্যাপক ছিলেন এবং তিনি যে সওয়ালটা করেছেন, কেননা বরানগরে একজন বিশিষ্ট মানুষের কাছ থেকে, তিনি ব্যবসায়ী, তার কাছ থেকে টাকা চাওয়াকে কেন্দ্র করে একটা যে ঘটনা ঘটলো, তার মধ্যে এখানকার ওসির পরিবর্তন হয়ে গেল। এটা ওসির ব্যর্থতা না ওদের শিডিউল পরিবর্তন, সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক না কেন, তিনি কিন্তু বলেছেন যে দলের কর্মীদের সঙ্গে রাখো, মাফিয়াদের থেকে একটু দূরে থাকো। এক্ষেত্রে বোঝা যায় যে উনি 14 মাস মাফিয়াদের নিয়ে চলেছেন, বিভিন্ন মিটিং মিছিলে মাফিয়াদের দেখা গেছে। এখানে যে ওদের পুরনো রাজনৈতিক কর্মী কই, রামকৃষ্ণ পালকে তো দেখা যায়নি, আরও পুরনো যারা কর্মী আছেন কই, তাদের তো দেখা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে কাদের, তাদের কোনো রাজনৈতিক স্বীকৃতি নেই, তৃণমূলও তাদেরকে রাজনৈতিক স্বীকৃতি দেয় না। তাদের মধ্যে কেউ একজন নিজেকে বলছেন যে আমি শ্রমিক সংগঠনের নেতা, কিন্তু পশ্চিমবঙ্গে তিনি রাজ্যে শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি, তিনি বলছেন না এই নামে তো কোনো সংগঠন আমাদের নেই বা এই নামের কোনো আমাদের নেতাও নেই। অথচ তিনি এখানে বছরের পর বছর ধরে সেই এক হাঁক ডাক নিয়ে চলছেন এবং একের পর এক মানুষের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছেন এবং বাড়ি তৈরি করছেন। যে কজন জমি মাফিয়া আছে সে কজনই সায়ন্তিকার পাশে আছে। লক্ষ্য করে দেখুন সায়ন্তিকার পাশে কাকে আছে, সায়ন্তিকার কথাবার্তাগুলো দেখুন, উত্তেজিত হয়ে পড়ছে। রাজনৈতিক ব্যক্তিত্বকে সবসময় রাজনীতির মঞ্চে তার বিরুদ্ধে লোক কথা বলতেই পারে, তাকে প্রশ্ন করতেই পারে, সে তার সমস্ত কিছুটা রাজনৈতিক হতে হবে। তো সেখানে উনি অভিনেত্রী কতটা সুন্দর, উনি ভালো বলতে পারেন, উনি ভালো বকতে পারেন, ফুটবল খেলতে পারেন, মানুষের সামনে অনেক হাসির কথা বলতে পারেন, সেটা তো বরানগরে মানুষ চায়নি, তার জন্য তো ওনাকে দেয়নি। বরানগরে অনেক হাস্যকৌতুক আছে, বরানগরে অনেক ভালো গায়ক আছে, কিন্তু সৌগত রায় তো ওনাকে বুস্ট করছে, বলছে তোমাকে দেখতে সুন্দর, তুমি এমনি এতটাই সুন্দরী, তুমি এমনি বরানগরে জিতে যাবে, মানে সুন্দরী দেখে বরানগরে জিতে যাবে। সৌগত বাবুর ব্যক্তিগত কথা, মেয়েরা সুন্দরী থাকে, কোনো মেয়েকে অসুন্দর তো আমি দেখিনি, আজ পর্যন্ত কোনো অসুন্দর মেয়ের সঙ্গে আমার দেখাও হয়নি। সব মেয়েরা সুন্দর, মাতৃ সমতুল্য কিংবা ভগ্নী সমতুল্য। আমারও তো ঘরে মেয়ে আছে, আমারও তো রাস্তায় দেখি মেয়েটা কতটা সুন্দর না কতটা কুৎসিত, এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার মানসিকতা অন্তত আমার ব্যক্তিগত জীবনে হয়নি। তাই বলবো উনি যেটা বলেছেন নিশ্চয়ই কিছু ওনার কাছে ইনফর্ম আছে, সেই কারণে উনি বলেছেন। দলকে শুদ্ধিকরণ করতে চাইছেন। সৌগতবাবু তো নিজেও তো অনেকবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে ঠাই ঠুই করে কথা বলেছেন, আবার চুপচাপ বসেও থেকেছেন, ক্ষমাও চেয়ে নিয়েছেন। এইটা কিন্তু দেখছি না, মানুষ তৈরি আছে, মানুষ পরিবর্তন চাইছে। টিএমসি এখানে হেরে বসে আছে, মানুষের মনে টিএমসি নেই। কিছু মানুষের কাছে বিভ্রান্ত চেষ্টা করছে ভাতা দিয়ে বা ভিক্ষে দিয়ে, ওভাবে মানুষ চায় না। মানুষ তার স্বীকৃতি চায়, মানুষ তার সংস্কৃতি চায়, মানুষ তার ঐতিহ্য চায়, সে কিছু করতে চায়, করার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। রাজ্য সরকারের কাজ কি? 5টা যে গুরুত্বপূর্ণ যে সহযোগিতা আছে, যে কোনো মানুষের পাশে দাঁড়াবে। সে যদি ভালো লেখাপড়া করে সে সরকারি চাকরি পাবে, নতুবা অন্য বেসরকারি চাকরি পাবে। কেউ ব্যবসা করতে চাইলে ব্যবসা করবে, সরকার সুযোগ দেবে, তার ব্যাংকের ব্যবস্থা করে দেবে, রাস্তাঘাট পরিষ্কার থাকবে, পানীয় জলের সমস্যা থাকবে না, বাতাসে নিঃশ্বাস নিতে কষ্ট হবে না, এনভায়রনমেন্ট পলিউশনটাকে সরকার দেখতে হবে। সরকার এগুলো দেখুক, এটা কোনোটাই টিএমসি দেখেনি। টিএমসি একটা ঋণগ্রস্ত সরকার, পশ্চিমবঙ্গকে যে কোথায় রেখে যাচ্ছে। এখন যে বিজেপি আসবে যখন, 9 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে চলতে হবে আমাদের। তাও আমরা কথা দিচ্ছি যে আমরা আসার অতি অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের আবার শিল্প গড়ে উঠবে, শিল্পপতিরা যারা চলে গিয়েছিলেন তারা ফিরে আসবে, কৃষিতে বন্যা বইবে এবং সারা ভারতে যেভাবে একটা উৎসব চলছে, উত্তরপ্রদেশে যেভাবে এগিয়ে চলছে, উত্তরপ্রদেশ তো কিছুদিন পরে গুজরাটকেও পেছনে ফেলে দেবে।
এমনভাবে উত্তরপ্রদেশ তৈরি হচ্ছে, সেখানে মাফিয়া রাজ আজকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বাংলায় মাফিয়া রাজ চলছে, জঙ্গল রাজ চলছে। বিহারের জঙ্গলরাজ আমরা শেষ করেছি, উত্তরপ্রদেশের জঙ্গলরাজ শেষ করেছি। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার জঙ্গল রাজ্য শেষ করতে চাই। আর ভরানগর, এটা তো একটা কি ধরনের শহর তৈরি করেছে এরা, সমস্ত সমাজ বিরোধীদের এখানকার আড্ডা। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলকারখানাতে আমরা দেখছি মানুষের হাতে চাকরি নেই, অথচ এখানে পিস্তল তৈরি হচ্ছে, বোমা তৈরি হচ্ছে, নানান কারা এখানে আসছে বুঝতে পারছি না। রাস্তাঘাটে বোরখা পরা লোকজনকে আমরা দেখছি, আমরা ভীতস্ত সন্ত্রস্ত। বরানগরের মানুষ নিঃশ্বাস নিতে পারছে না। তাই বরানগরে আমরা বিজেপি চাই, মানুষও বিজেপিকে চায়। আমরা যখন রাস্তায় বেরোই, নানান মানুষ আসেন, দাদা আসছেন তো, দাদা আসছেন তো। আমাদের একটাই কথা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা নিশ্চিতভাবে টিএমসি মুক্ত বরানগর করব। ধন্যবাদ।